আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে শেষ করেছিলাম। দেখো, বলো এবার ঠিক করে বলো কোন পর্যন্ত। এটা সলভিং ফ্যাক্টর প্রবলেম সলভ হয়েছে, এলএমটিডি অ্যাপ্রোচ দিয়ে আমরা ম্যাথ করেছিলাম, মনে করে দেখো। 108 মিটার লেন্থ করছি না এটা? বলো ইয়েস নো। ইয়েস স্যার। ওকে, জি স্যার। এই ম্যাথটা করা হয়েছে। ওকে, জি। ওকে, তাহলে এরপরে আসো, এই ম্যাথটা করা হয়েছে, কারেকশন ফ্যাক্টর বের করা, ইয়েস স্যার। এটাও করা হয়েছে। ঠিক আছে, এখন এইগুলো ম্যাথ নিয়ে তোমাদের কোশ্চেন থাকতে পারে। আছে কোনো কোশ্চেন? আমি অ্যাড্রেস করি 2-4 মিনিট এদি। কোশ্চেন না থাকলে আমি ভাববো তুমি সব বুঝতেছো, সো আই নিড আই উইল জাস্ট গো ফরওয়ার্ড, দ্যাটস ইট। ঠিক আছে, ঠিক আছে, কোশ্চেন যদি না থাকে আগাই আমি। তাহলে আমি একটু জাস্ট 2 লাইন রিভিউ করি যে আমাদের ছিল। দেখো, আমরা ওই এলএমটিডি অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটা ইউজ করে আমরা খুব ইজিলি একটা ম্যাথ সলভ করতে পারি যদি 4টা টেম্পারেচার জানা থাকে। সেই ক্ষেত্রে কোনো কারণে 4টা টেম্পারেচার, 3টা জানা হলে আরেকটা যদি ইনডাইরেক্টলিও বের করা যায়, সেক্ষেত্রেও আমরা কিন্তু এলএমটিডি অ্যাপ্রোচটা দিতে পারি। যেটা এই দুইটা প্রবলেম আমরা করেছিলাম, অ্যাপ্রোচটা আমরা দিতে পেরেছিলাম যেহেতু আমাদের টেম্পারেচার গুলো জানা ছিল। আচ্ছা, এখন আসো মেথড, ইফেক্টিভনেস এনটিইউ মেথড। এটাও মনে হয় আমি একটু দেখাইছিলাম, শুরু করছিলাম, এবং আমি এটা কিছুটা বলছিলাম আমার মনে আছে। এবং এখানে আমি এই পর্যন্ত গিয়েছিলাম যে একটা হোমওয়ার্ক ছিল তোমাদের। দেখো যে ইফেক্টিভনেস দিয়ে ডিফাইন করে আমরা প্রবলেম অ্যাপ্রোচ করতে পারি। সেই ক্ষেত্রে নাম্বার অফ ট্রান্সফার ইউনিটের সাথে এপসাইলন ইফেক্টিভনেস এর একটা সম্পর্ক বা রিলেশন আছে। সেই রিলেশনটা প্যারালাল ফ্লোর ক্ষেত্রে এক ধরনের, কাউন্টার ফ্লোর ক্ষেত্রে এক ধরনের। এবং সেটা ডিরাইভ করার জন্য তোমাদেরকে হোমওয়ার্কও দেওয়া হয়েছিল, এবং হোমওয়ার্ক মাসাল্লাহ 2জন করছে। আমি একজনটা চেক করছি, ঠিক আছে, আরেকজনটা করতে পারি নাই, আমি করবো কিছুক্ষণ পরে। সো এই যে এক্সপ্রেশন গুলো কিন্তু আসে, যারা হোমওয়ার্ক করছে ওরা দেখছো ইন ডিটেল এক্সপ্রেশন গুলো কিন্তু আসতেছে আমাদের। তো কিছু ফর্মুলা আমরা দেখছিলাম, এগুলা গ্রাফিক্যালিও দেওয়া আছে, এটাও আমরা দেখেছিলাম। এই যে গ্রাফের মাধ্যমে ফর্মুলা গুলো, এই ফর্মুলা গুলোকে গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করে। তো গ্রাফ হলো ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ইজি টুল। এখান থেকে খুব সহজে আমি কিন্তু বলে দিচ্ছি, 4 হলে আমার এনটিইউ, আমার ইফেক্টিভনেস এত হবে, যদি সি এর ভ্যালু 0.75 হবে। সো ইজ ভেরি মাচ স্ট্রেট ফরওয়ার্ড দেন ইউজিং দিস ইকুয়েশন। ইকুয়েশনে তোমার ভ্যালু গুলো প্লাগ ইন করতে হবে, করে ক্যালকুলেটর নিয়ে 2 মিনিট সময় লাগবে। তো দ্যাট ইজ টাইম কনজিউমিং। সো আমাদের অ্যাজ এ ডিজাইনার, হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে গেলে আমরা এই গ্রাফ গুলোকে প্রাধান্য দিব। এবং আমরা দেখছি 2টা চার্ট আছে। একটা চার্ট ইফেক্টিভনেস এনটিইউর রিলেশনটা এমন ভাবে দিচ্ছে, ইফেক্টিভনেস সমান সমান রেস্ট অফ দ্য থিং, সি এনটিইউ এগুলা ডানে। আরেকটা চার্ট দেখেছিলাম, খেয়াল করবো, একই মানে একই ইকুয়েশন, বাট তারা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে দিয়েছে। তারা এনটিইউ সমান দিয়েছে, কারণ এনটিইউটা আমাদের অনেক সময় ডিজাইন প্যারামিটার। এই যে নাম্বার অফ ট্রান্সফার ইউনিট কত হবে, ধরো তুমি সি সেট করছো 0.9, হ্যাঁ, আর তুমি এপসাইলন সেট করছো 0.9, তাহলে নাম্বার অফ ট্রান্সফার ইউনিট কত হওয়া উচিত? যদি ডাবল পাই প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার তুমি চুজ করো, অথবা তুমি যদি কাউন্টার ফ্লো, যেটা ওয়াইডলি ইউজড হয়, চুজ করো, ইউ ক্যান ফাইন্ড ফ্রম হেয়ার। ঠিক আছে, সো এটা বেশ একটা ইম্পর্টেন্ট এবং খুব ভালো একটা ইকুয়েশন গুলো আমাদের হেল্প করতেছে। তো আমরা লাস্টে দেখেছিলাম একটা জাস্ট ট্রিকি কোশ্চেন করি, 1 মাস দিব বোনাস, তোমরা আসলেও ক্লাসে থাকো না মন দাও সেটাও একটু জাজমেন্ট করা যাবে। বলতো প্যারালাল ফ্লো হিট এক্সচেঞ্জার বেটার না কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার? হ্যান্ড রেজ করো, কে বলবা? স্যার প্যারালাল ফ্লো, কাউন্টার ফ্লো। কাউন্টার ফ্লো, সরি স্যার, কাউন্টার ফ্লো। না, যে প্যারালাল বলছো না, যে কাউন্টার বলছে, যে হ্যান্ড রেজ হচ্ছে একজন দেখলাম, কে নাম? আনি, আনন্দ নাম কি, আনিয়া, কই দেখি স্যার দেখা। আমার নামের প্রনাউন্সিয়েশনটা অনন্য। অন্য, অন্য, সরি, অন্য। আচ্ছা, অন্য অনন্য জাহান, স্যার। অনন্য, ওকে ওকে, Yes, অনন্য জাহান, yes, sir. অনন্য জাহান, ওকে। অনন্য জাহান, Yes, ভেরি sir. গুড, তুমি হোমওয়ার্ক করছো। তোমার হোমওয়ার্ক পাইছি, তুমি বলো তো কারণটা। জি স্যার। হ্যাঁ, কারণটা বলো স্যার তো, কাউন্টার আমরা ফ্লো কেন, দেখেছি যে বলো। হ্যাঁ। এনটিইউ যদি স্যার ওয়ানের কম হয় তখন স্যার দুটোর জন্য মোটামুটি সেম, বাট ওয়ানের চেয়ে যত হুম বেশি বাড়তে থাকে, এনটিইউ বাড়তে হুম থাকে, তত হুম এফেক্টিভনেস বাড়তে থাকে কাউন্টার ফ্লো এর জন্য। আর প্যারালাল ফ্লো এর জন্য একটু লেভেল অফ হয়ে যায়, কম হুম এফেক্টিভনেসে। হুম ওকে, ওকে, সো কাউন্টার ফ্লো, ভেরি গুড। ইয়েস, এই যে গ্রাফটা দেখো, ও যেটা এক্সপ্লেনেশন করছে, এই যে, এই যে এই গ্রাফটা,
দেখো সেম সিনারিও, কাউন্টার ফ্লো ইজ প্রোভাইডিং বেটার রেজাল্ট যদি একের বেশি হয় লেভেল অফার পরে। এটা একটা কারণ। আরেকটা লজিক্যাল কারণ কি কেউ বলতে পারবে? এটা ওটা ভুল হয় না, ওকে আমি এক্সপিরিয়েন্স দিলাম, দ্যাটস ফাইন। এটা ইনডেপথ এগুলা জানলে। আর ধরি এগুলা না জানলে তুমি জাস্ট নর্মাল, ধরো এত ইনডেপথ অ্যানালাইসিস করোই নাই, তুমি শুরুতে ছিলা ক্লাসগুলার, সেই বেসিকের উপর বেস করে একটা কি বলতে পারবা কেউ? হুম স্যার কাউন্টার ফ্লোর হুম ক্ষেত্রে হিট হুম হিট দুইটা ফ্লুইডের মাঝে লং টাইম সময় পায় দুইটা, মানে হট ফ্লুইড একটার হচ্ছে ইনলেট আর আরেকটার যেহেতু আউটলেট, তো পুরোটা পাস করতে অনেক বেশি সময় পায়। না এইভাবে না, ইকুয়েশন দিয়ে বলো তুমি। ইকুয়েশনে কি চেঞ্জ হবে প্যারালাল এবং কাউন্টার কম্পেয়ার করলে? এনিওয়ান এলস ইকুয়েশনের মাধ্যমে? আমি বলছি আমার লেকচারে, আমার মনে আছে, তোমার ভিডিওটা দেখলে হয়তো মনে পড়বে এখন, যে একই টেম্পারেচার রেঞ্জ, খেয়াল করো, একই টেম্পারেচার ইনলেট আউটলেট সেম, জাস্ট কাউন্টার প্যারালাল দুইটা অ্যাপ্রোচ দিয়ে এলএমটিডি যদি ইউজ করো, মেথড এলএমটিডি ডেল্টা টি 1/- ডেল্টা টি লন ডেল্টা টি, তুমি কাউন্টার ফ্লোতে এলএমটিডি ভ্যালু কি বেশি পাবা না কম পাবা? কি বলছিলাম? কাউন্টার ফ্লোতে বেশি পাবা এলএমটিডি। কাউন্টার ফ্লোতে এলএমটিডি বেশি পাওয়ার অর্থ কি? হিট ট্রান্সফার সমান কি স্যার ছিল? ইউ এ এলএমটিডি। সেম হিট ট্রান্সফার করতে এলএমটিডি বেশি পাচ্ছ কাউন্টার ফ্লো, তাহলে এরিয়া কি কম লাগবে? সো কম ইউনিট দিয়ে কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারটা বানানো সম্ভব। তাহলে এটা অ্যান্সারটা এভাবে দেওয়া যেতে পারে যে আমাদের সেম টেম্পারেচার রেঞ্জের জন্য কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার ইজ গিভিং আস হায়ার এলএমটিডি বা টেম্পারেচার ডিফারেন্স, mean average temperature difference, delta T mean চাই বলি না। So that results as less area for same heat transfer. Q same রাখতে গেলে আমার এরিয়া কমাই দিলে হবে, কারণ আমি এলএমটিডি বেশি পাচ্ছি। তো এটা হচ্ছে মোর জেনারিক অ্যান্সার। আর যে বললাম আরেকজন যে অ্যান্সার দিলার, সেটা ঠিক আছে, আমাদের গ্রাফ থেকে আমরা দেখতেছি, দ্যাট ইজ অলসো। সো আমরা বুঝলাম যে অ্যাজ এ তুমি কমন একটা সিনারিও কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারটাই চুজ করবা। আচ্ছা এটা গেল। আমরা দেখছিলাম ফেজ চেঞ্জ হিট ট্রান্সফার থাকে। ফেজ চেঞ্জ হিট ট্রান্সফারের ক্ষেত্রে দেখা গেছে 1 পর্যন্ত ইফেক্টিভনেস যাওয়া সম্ভব, কারণ ওই যে সি মিনিমাম বাই সি ম্যাক্স এর সি ম্যাক্স ইনফাইনাইট হয়। হ্যাঁ, এটা আমরা দেখছিলাম, এই যে সি ম্যাক্সটা ইনফাইনাইট হয়, কারণ ফেজ চেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম হিট ট্রান্সফার পসিবল ইন দ্যাট কেস। সো একটা যদি ইনফাইনাইট হয় তাহলে রেশিওটা কি হবে? 1/∞ টেন্ডস টু বি 0, তাহলে সি টেন্ড টু বি 0। সি যখন 0 তুমি ওই গ্রাফগুলোতে বসাই দিবা, এই যে এই গ্রাফগুলো সব জায়গায় সি যদি 0 বসাই দাও, সি 0 বসাই দাও, সব সেম হয়ে যাবে। সি 0 বসালে তুমি দেখতে পারো, ম্যানুয়ালি তুমি চেক করে দেখো। তো 0 বসালে আমাদের এই যে আলটিমেট ইকুয়েশনটা এরকম। তখন আর আসলে প্যারালাল কাউন্টার ক্রস ফ্লো ডাজন্ট ম্যাটার। সো তুমি ফেজ চেঞ্জ হিট ট্রান্সফার এই জন্য মানুষ পছন্দ করে, সেই ক্ষেত্রে ওই অ্যারেঞ্জমেন্টটা। তবে ফেজ চেঞ্জ একটু ডিফিকাল্ট টু ডিজাইন, প্রেশার টেম্পারেচার খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে, যেমন রেফ্রিজারেশন প্রসেস সেই ক্ষেত্রে করতে হয়। হ্যাঁ, ভ্যাপার হচ্ছে রেফ্রিজারেন্ট, লিকুইড হচ্ছে ভ্যাপার, হচ্ছে লিকুইড, লিকুইড ভ্যাপার, এরকম কন্টিনিউয়াস চলতেছে। সো সেই ক্ষেত্রে কিন্তু হাইয়েস্ট ইফেক্টিভনেস পাওয়া সম্ভব, তবে এনটিইউ ইউনিট অনেক বেশি করতে হবে। বাট দেখো স্টিল তুমি এই 5 থেকে 3-এ গেলেও ইউ ক্যান গেট এ ভেরি গুড ইফেক্টিভনেস। হ্যাঁ, 100% না হলেও তুমি 95% পাচ্ছ। সো এই জন্য অপটিমাইজেশন আছে এখানে, ডিজাইনটা তোমাদের হাতে। অ্যাজ এ ডিজাইন ইঞ্জিনিয়ার তুমি কিভাবে কি করবা। ঠিক আছে, এটা গেল। আমরা একটু দেখলাম। আমরা আসলে তাহলে একটা প্রবলেম সলভ করি, যে প্রবলেমটা আমরা আগেই করছি এলএমটিডি অ্যাপ্রোচে, ওই যে 108 মিটার লেন্থ। খেয়াল করো, প্রবলেম 2 ছিল আমাদের। হ্যাঁ, এই যে প্রবলেমটা, এই যে সেম প্রবলেমটা, ওই যে আমরা টেম্পারেচার বের করে নিয়েছিলাম ইনডাইরেক্ট রিলেশনের মাধ্যমে। এখানে খেয়াল করে দেখো 125। তারপর আমরা এলএমটিডি অ্যাপ্রোচটা দিয়েছিলাম, এবং আমরা এটা সলভ করে আমরা যে এরিয়া বলছিলাম যে আমি এই কন্ডিশনে এভাবে বানাতে গেলে 108 মিটার রাখতে হবে। দেন সেম প্রবলেমটা যদি ধরো আমি আমি টেম্পারেচার জানি, বাট স্টিল আই ওয়ান্ট টু সলভ ইট উইথ এফেক্টিভনেস এনকিউ মেথড, এবং দেখি আমার রেজাল্ট ভেরিয়েশন আসে কিনা। তো আসলে দেখি সলভ করার চেষ্টা করি এই মেথড দিয়ে। সলভ করতে গেলে এই যে প্রবলেম 4, দেখো এই যে প্রবলেম 4, ওই প্রবলেমটাই
তো আমাদের এখানে লজিক কি, আমাদের দেখো আমাদের ওই যে তিনটে ইকুয়েশন বা গ্রাফ যাই দেখলাম, এখানে ভেরিয়েবল কি, এনটিইউ, আমাদের আছে ইফেক্টিভনেস, আমাদের আছে ক্যাপাসিটি রেশিও, সি মিনিমাম বাই সি ম্যাক্স, আর সিটা কি ছিল, এমসিপি। একটা মিনিমাম একটা ম্যাক্স, এই তো। তাহলে আলটিমেট তোমার এই প্রবলেমটা বলছে কি, মনে করে দেখো ওই যে লেন্থ চাইছিল, লেন্থ, ডিটারমাইন দ্য লেন্থ আছে কিসের মধ্যে, এই তিনটার মধ্যে কোন ভেরিয়েবল লেন্থ আছে, এনটিইউ তে, নাম্বার অফ ট্রান্সফার ইউনিট। কারণ এটা ডেফিনেশন কি ছিল, এনটিইউ সমান সমান, দেখে আসো এনটিইউ সমান কি ছিল, ইউএ বাই সি মিনিমাম, খেয়াল করছো, এনটিইউ সমান ইউএ বাই সি মিনিমাম, আমরা দেখে আসছি। তাহলে এর মধ্যে এ আছে, এরিয়া, সারফেস এরিয়া, আর সারফেস এরিয়া মানে পাই ডি এর লেন্থ আছে। তার মানে বলার উদ্দেশ্য আমাদের এনটিইউ জানতে হবে, এটার উপরে এনটিইউ জানতে হবে। তাহলে স্বভাবতই এনটিইউ যদি জানতে হয়, তোমাকে জানতে হবে সি, তোমাকে জানতে হবে ইফেক্টিভনেস, এই দুটো। তো এখন আসো আমরা দেখি সি এবং ইফেক্টিভনেস এর ডেফিনেশন ছিল, মনে করে দেখো আমাদের কিউ বাই কিউ ম্যাক্স, এরকম একটা ডেফিনেশন আমরা দেখছি। হিট মানে হিট সিঙ্কের অপোজিট আর কি, এরকম দেখছিলাম। আর সি ছিল সি মিনিমাম বাই সি রেশিও। তাহলে এখন আসো আমরা দেখি সি মিনিমাম সি ম্যাক্স পাওয়া সম্ভব কিনা এই প্রবলেমে। সম্ভব, কেন দেখো, এই দেখো মাস ফ্লো রেট দেওয়া আছে, স্পেসিফিক হিট দেওয়া আছে, দুইটা ফ্লুইডেরই, এই যে মাস ফ্লো রেট একটা 1.2 একটা 2, আর স্পেসিফিক হিট ওয়াটার যেহেতু, এটা 4200 ধরা যায়, বা তুমি চাইলে অ্যাভারেজ টেম্পারেচার বের করে নিতে পারো, সেটা একটু বেস্ট হয়। যে তোমার ইনলেট আউটলেট টেম্পারেচার এই দুইটার অ্যাভারেজ টেম্পারেচার করে নিলা, সেইখান থেকে তুমি সিপি চার্ট থেকে বের করে নিলা, নর্মাল একটা ওয়াটার স্টিম টেবিল থেকে, সেটাও করতে পারো, একটু কম বেশি ভেরিয়েশন পাবা, দ্যাটস ফাইন। সো করলে তুমি এই যে সিএইচ পেলা, সিসি, সিসি দিয়ে কোল্ড ফ্লুইড বোঝাইছে, আর এটা দিয়ে হট ফ্লুইড, এই দুইটা বের করে দেখতে হবে কোনটা কম কোনটা বেশি। দেখো কোনটা কম, হট ফ্লুইডের না কোল্ড ফ্লুইডের, এখানে সি এর ভ্যালু কোনটা কম, হট ফ্লুইডের না কোল্ড ফ্লুইড, কোল্ড এর, এই যে 5.02, ঠিক আছে। তাহলে এটা হলো সি মিনিমাম, আর এটা হলো সি ম্যাক্স। তাহলে সি মিনিমাম সি ম্যাক্স পেয়ে গেছো, তাহলে সি রেশিও যেটা, এই যে সি মিনিমাম বাই সি ম্যাক্স, আমরা পেয়ে গেলাম সি এর ভ্যালু 0.58। আমাদের দরকার এফেক্টিভনেস। এখন এই দুইটা পেলে কিন্তু এনটিইউ পাওয়া যাবে, খেয়াল করো। এফেক্টিভনেস কিভাবে পাওয়া যায়, এই সি কিভাবে পাওয়া যায়, এফেক্টিভনেস কিভাবে পাওয়া যায়, রেশিও ছিল কিউ বাই কিউ ম্যাক্স। তো কিউ আগের প্রবলেমে আমরা সলভ করছিলাম, যেটা আমি টেম্পারেচার জানি, যেমন আমি 20 জানি আর 80, আমি জানি কোনটা, যে ইজ হিট ওয়াটার ফ্রম 20 থেকে, তার মানে আমি হট করবো, এটাকে হিট করবো আর কি। সো আমি 80 মাইনাস 20, এভাবে আমি এমসিপি দিয়ে মাস ফ্লো রেট দিয়ে আমি কিন্তু বের করে রাখছি। আগের প্রবলেমে দেখো আমাদের কত ছিল, 400 আই গেস, না 300, এই যে 301 কিলোওয়াট আমাদের ছিল। এটা হচ্ছে অরিজিনাল অ্যাকচুয়াল হিট ট্রান্সফার। আর ম্যাক্সিমাম হিট ট্রান্সফার পসিবল কত হওয়া সম্ভব, এই যে যেটা রিয়েল লাইফে হবে না, কিন্তু হওয়া সম্ভব, হতে পারে এখানে। ম্যাক্সিমাম যে কি হতে পারে, সবচেয়ে বেশি টেম্পারেচার এখানে যেটা, আর সবচেয়ে কম টেম্পারেচার, এদের মধ্যে ডিফারেন্স হবে ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্স। আর কিউ যেহেতু সেম, তাহলে আমাদের এমসিপি কমাই দিতে হবে, এই জন্য মিনিমাম ক্যাপাসিটির ফ্লুইড যেটা, সেটা ম্যাক্সিমাম টেম্পারেচার চেঞ্জ হবে। সো এই যে ইকুয়েশন, কিউ ম্যাক্স সি মিনিমাম ইন্টু ডেল্টা টি ম্যাক্স। তো ডেল্টা টি ম্যাক্স কখন হতে পারে, সবচেয়ে হাইয়েস্ট টেম্পারেচার 160 আর সবচেয়ে লোয়েস্ট 20, তাহলে 160 মাইনাস 20, মানে হটের ইনলেট কোল্ডের ইনলেট, এটাই তো ম্যাক্সিমাম ডিফারেন্স হতে পারে, এটা ইন্টু মিনিমাম সি। সো মিনিমাম সি 5.02, এই যে গুণগুলো 702 কিলোওয়াট ম্যাক্সিমাম হয়তো হিট ট্রান্সফার হতে পারতো এখানে। তাহলে ইফেক্টিভনেস কত, কিউ বাই কিউ ম্যাক্স 0.48, 42% ইফেক্টিভ। এখন এই ভ্যালুটা পেয়েছো, আর কোন ভ্যালুটা পেয়েছো তোমরা, সি এর ভ্যালু। কি ধরনের হিট এক্সচেঞ্জার এটা, কি ধরনের হিট এক্সচেঞ্জার কে বলতে পারবা, প্যারালাল ফ্লো। কাউন্টার ফ্লো স্যার এটা। কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার। তাহলে আমাকে বলো তো এনটিইউর ভ্যালু কত হবে একজন, আসো আমরা যাই।
এই যে ইকুয়েশন টেবিলটা থেকে নিতে হবে গ্রাফে যাই। গ্রাফ। হ্যাঁ বলো, কে বলবা? গ্রাফ দেখা যাচ্ছে? কোনটা ইউজ করতে হবে, কোন গ্রাফটা ইউজ করতে হবে, এটা বুঝতে হবে। কে কে বলতে পারবা কোন গ্রাফটা ইউজ হবে? সেকেন্ডটা স্যার, বি Second নাম্বারটা ভি নাম্বার, ওকে। বি নাম্বারটা স্যার, যেটা স্যার বলো একজন কত ভ্যালু দেখা যাচ্ছে তো, এটাই আইডিয়া করে বলা যায়। আমাদের ভ্যালু তো আমরা দেখে আসছি, ইফেক্টিভনেস 0.428। ঠিক আছে, আমরা তাই দেখলাম, মনে করে দেখো 0.428। আর সি মিনিমাম সি ম্যাক্স আমরা কত পেয়েছিলাম? 0.5, তাই তো? একটু দেখে আসি, 0.5 সামথিং আই গেস, 0.583, 0.583, 0.583। যে মার্কস পাও না এরকম একজন বলো। এই হচ্ছে আমার সি, আর এই হলো আমার ইফেক্টিভনেস। নাম্বার অফ ট্রান্সফার ইউনিট কত হবে? এটা প্যারালাল, এটা কাউন্টার, চুজ করো কত হতে পারে। 0.8 something. So আচ্ছা, 0.75. 0.5 সামথিং Wha- কিছু 0.8 একজন, 0.75 একজন, আরেকজন স্যার কি বলো? 5 পয়েন্ট সামথিং। কেন এই পয়েন্টে কেন বলতেছো? আমাদের তো নাম্বার অফ ট্রান্সফার ইউনিট চাই আমরা। তোমাদের তো আছে সি আর এপসাইলন। তুমি ঠিক মতো বুঝতেছো ঘটনা? তোমার সি এর গ্রাফ কোনগুলা? এই যে এগুলা সি এর গ্রাফ। আর এপসাইলন 0.428 মানে কি 42.8%, এই যে এইদিকে। ঠিক আছে তো, এগুলো দেখে বসাইছো ঠিক মতো? Yes, sir. কত আসছে বলতেছে? একজন 0.75, আরেকজন কত? স্যার 5.1 5.1। আচ্ছা আমরা দেখি এখানে। 0.65 আচ্ছা 0.65. 0.65 একজন, ওকে ওকে, আমরা নিব যে মার্কস পাইছে দিব। এই যে 40, 50, 42.8 স্ট্রেট লাইন, এই যে। আর সি এর লাইন গুলা কার্ভেচার করে চলে গেছে, খেয়াল করে দেখো তোমরা। সি এর লাইন, সেটাকে আমি ব্লু কালার দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। আমাদের সি হলো 0.5 সামথিং, তো এটা হচ্ছে 0, এটা 0.25, এই যে এটা হচ্ছে 0.5। তো আমরা 0.5 কত ছিল? 8 আই গেস। তাহলে একটু ইন্টারপোলেশনের মতো করে তুমি মোটামুটি এইটাই আসলে এরকম, এই যে ইন্টারসেক্ট করলো। এখন এটা থেকে তুমি ডাউনওয়ার্ডস চলে যাও, একদম নিচে যাও। নিচে যে তুমি যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে আমাদের ভ্যালু। আমরা নিচে স্ট্রেট ফরওয়ার্ড যাই, 0.6 হইতে পারে, 0.5 থেকে 0.6 এর মাঝে। তো একজন মানে বলছো 0.6, একজন 0.5 বলছো, একজন 0.75 বলছো। চলো আমরা দেখে আসি। আমার মতে এখানে 0.5 থেকে 0.6 এর মধ্যে হতে পারে, লেটস সি। আচ্ছা 0.65। আচ্ছা, ইকুয়েশন দিয়ে খেয়াল করো, এই যে আমি গ্রাফ থেকে বের করলাম, এটা একটা ওয়ে। যে 0.65 বলছো তারটা ঠিক আছে, ঠিক আছে, সে মার্কস পাবা। আচ্ছা 0.65 দেখো একটা এই ইকুয়েশন ইউজ করে করা হয়েছে। আবার গ্রাফ থেকেও কিন্তু পেলাম 0.65, এটা একদম যদি হাতে কলমে করতাম ওই 0.612 যাই হোক, ডাজন্ট ম্যাটার, এরকম পেতাম। আর ইকুয়েশন চুজ করছি এই যে এইটা, এই ইকুয়েশনটা। কেন এই ইকুয়েশন? তুমি দুইটা মেথডে করতে পারো, তুমি গ্রাফ দিয়ে করতে পারো, তুমি ইকুয়েশন দিয়ে। কোনটা বেশি অ্যাকুরেট রেজাল্ট দেবে বলতো? গ্রাফ না ইকুয়েশন? এনিওয়ান? কোনটা বেশি অ্যাকুরেট রেজাল্ট দেবে? স্যার ইকুয়েশন দিয়ে দেওয়া Equation কথা। দিয়ে better ইকুয়েশন দেবে। দেবে, Yes, sir. ইকুয়েশন দেবে, এক্স্যাক্টলি, কারণ ইকুয়েশন দিয়ে তো গ্রাফ আঁকা হয়েছে। So, এই যে কাউন্টার, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন দিচ্ছে 0.651, মোর অ্যাকুরেট। ওখানে যদি আমি একটু ইন্টারপোলেশন করতাম, করে যদি আমি একটু আঁকতাম, তাহলে হয়তো আমি আমি আমার ইয়াতে 0.6 এর মতো আসছিল, বাট এইটাই 0.6236 ইজ ফাইন, ইজ হিউম্যান এরর ইজ দেয়ার, তুমি নিলে হবে। কিন্তু 0.75 যে বলছো হয় নাই, 0.5ও হয় নাই, কারণ আমি একে দেখছি 0.5 একটু ডানে আছে। 0.6 আমি বলছি, বাট 0.6, 61, 62 ইজ ফাইন, মানে 0.65 এর আশেপাশে বললেই দ্যাটস ফাইন। ঠিক আছে, সো যে 0.65 বলছো তুমি হয়তো 1 মাস পাবা, হ্যাঁ, বোনাস। আচ্ছা এটা গেল। এখন দেখো এনটিইউ পেয়ে গেছি। এনটিইউ ডেফিনেশন কি? ইউএস বাই সি মিনিমাম। সো আমি তাহলে এটা পেয়ে গেলাম, এটা সমান সমান 0.5। ইউ জানি,
সি মিনিমাম জানি, সারফেস এরিয়া বের করলাম 5.11, সারফেস এরিয়া জানি, তাহলে পাই ডিএল টুয়াইস পাই আর এল, এল বের করলেন, সেই 108ই আসছে। দেখো, সো দুইটা মেথডে তুমি এলএমটিডি অ্যাপ্রোচ দাও বা তুমি ইয়া দাও, এলএমটিডি এফেক্টিভনেস এনটিইউ মেথড যেটাই দাও, তোমার ভ্যালু দেখছো সেম আসছে। সো এই অ্যাপ্রোচটা ইউজার ফ্রেন্ডলি, এই অ্যাপ্রোচটা সহজ এটা অ্যাপ্লাই করা। কেন সহজ দেখো, আমাদের গ্রাফে আমরা তিনটা যে কোনো দুইটা বের করলে আরেকটা বের করে ওখান থেকে সবকিছু ইনফরমেশন নিয়ে আসতে পারি। তবে হ্যাঁ, এখানে তোমার যেটা জানতে হবে অবশ্যই মাস ফ্লো রেট ক্যালকুলেট, এগুলো দেয়া থাকতে হবে, মাস ফ্লো রেট, দিস ইজ ক্রিটিক্যাল। তুমি জানো, যদি প্রবলেম একটা জায়গায় যদি দেখো মাস ফ্লো রেট দেওয়া নাই, তাহলেই কিন্তু শেষ, তুমি আর সি বের করতে পারতেছো না। হ্যাঁ, তখন যদি আবার তোমার ইফেক্টিভনেস থাকে এনটিইউ থেকে, সেক্ষেত্রে কিন্তু তুমি সি বের করে আনবা, সেখান থেকে মাস ফ্লো রেট বলতে পারবা। সো যেটা বলার উদ্দেশ্য, ইফেক্টিভনেস এনটিইউ সি এই তিনটার যে কোনো দুইটা যদি বের করা যায় প্রবলেম স্টেটমেন্ট থেকে, ইউ ক্যান ইউজ দিস অ্যাপ্রোচ কনফিডেন্টলি। ঠিক আছে, এটাই। ইভেন তুমি টেম্পারেচার যদি নাও জানো, আমাদের কিন্তু টেম্পারেচার ইউজটা অত সিগনিফিকেন্ট এখানে লাগে নাই। দেখো খেয়াল করে কোথায় ইউজ করছি আমি, এক জায়গায় ওই অ্যাটলিস্ট আমি তো আমার ইনলেট কন্ডিশন এটা আমি অলওয়েজ জানবো এজ এ ইঞ্জিনিয়ার, আমার কত হট ওয়াটার ভিতরে যাবে আর কত কোল্ডে যাবে, এই দুইটা টেম্পারেচার তুমি জানোই, এগুলো তোমার ডিজাইন কনস্ট্যান্ট। কিন্তু কত হয়ে বের হচ্ছে এই দুইটা না জানলেও হচ্ছে। হ্যাঁ, বা একটা জানলে বেটার, সেখান থেকে হিট ফ্লাক্স নিয়ে আসা যাবে। সো তিনটা যদি থাকে, অ্যাটলিস্ট তিনটা থাকলে এই অ্যাপ্রোচ দিয়ে করা যাবে। একটা যদি একদমই না বের করা যায়, আর যদি চারটাই বের করা যায় টেম্পারেচার, সেই ক্ষেত্রে আমি বলবো এলএমটিডি অ্যাপ্রোচ বেস্ট। চারটা টেম্পারেচার যদি কোনোভাবে বের করা যায়, ওই অ্যাপ্রোচ ইজি স্ট্রেট ফরওয়ার্ড তুমি করে ফেলা, তোমার গ্রাফেও এত দরকার না, এত ঝামেলা। তবে হ্যাঁ, কোন ধরনের হিট এক্সচেঞ্জার বুঝতে হবে। কাউন্টার ফ্লো হলে, প্যারালাল হলে এলএমটিডিটা ইউজার ফ্রেন্ডলি, কিন্তু ক্রস ফ্লো হলে সেক্ষেত্রে আবার আমরা দেখছি আমাদের চার্ট ইউজ করতে হয়। মনে করে দেখো, ক্রস ফ্লোর ক্ষেত্রে আমরা চার্ট ইউজ করছি না। এই যে এই যে দেখছো, এটা তো এলএমটিডি অ্যাপ্রোচই, দেখছো এই যে চার্ট ক্রস ফ্লোর ক্ষেত্রে। সো যেটা সামারাইজ করতেছি যে সোজা কথা, চারটা টেম্পারেচার জানা থাকলে এলএমটিডি অ্যাপ্রোচ ইউজ করবো। ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে চার্ট ইউজ করা লাগতে পারে যদি এলএমটিডি অ্যাপ্রোচ হয়। ইফেক্টিভনেস এনটিইউ মেথড বেস্ট কাজ করবে যখন তিনটা টেম্পারেচার অ্যাটলিস্ট জানি। তবে তিনটা যদি অ্যাটলিস্ট দুইটাও জানি, সেক্ষেত্রে এলএমটিডি অ্যাপ্রোচ ইউজ করা যাবে যদি ইনলেট দুইটা আমি জানি, সেক্ষেত্রে করা যেতে পারে যদি হিট ট্রান্সফার জানো। সো অনেক কিছু ম্যাটার্স এখানে, বাট যেটা বলার উদ্দেশ্য, ইফেক্টিভনেস সি এনটিইউ এই তিনটা যে কোনো দুইটা জানলে আরেকটা এই মেথড দিয়ে বের করে আনা যাবে। হ্যাঁ, এটাই আর কি। কারো কোশ্চেন আছে এই প্রবলেমটা? নাহলে আমি আগাবো, সময় বেশি নাই, আমাদের আরেকটা টপিক আজকে যেতে হবে। এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেনস? আচ্ছা, কোশ্চেন যদি, হ্যাঁ প্লিজ, কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে আমি একটু যাই আগাই, যে আমরা তাহলে সিলেকশন কিভাবে করবো। একটা ভালো হিট এক্সচেঞ্জার বাজার থেকে কিনে আনতে বলছে তোমার বস, তুমি কি করবা? তোমার অ্যানালাইসিস করতে হবে না, কিন্তু তোমাকে বলছে যে একটা ভালো হিট এক্সচেঞ্জার, সেক্ষেত্রে তুমি এই কিছু জিনিস ক্রাইটেরিয়া তুমি চেক করতে পারো, মাথায় রাখতে পারো। যেমন কি মোর ভিসকাস ফ্লুইড যেটা, সেটা শেল সাইডে ভালো, আর যে ফ্লুইডটা লেস ভিসকাস সেটা টিউব সাইডে রাখা ভালো। মোর ভিসকাস কেমন, যেমন হানি, মধু, মধু কিন্তু পানি থেকে বেশি ভিসকাস। হ্যাঁ, সো এই ধরনের যদি দুইটা ফ্লুইড নিয়ে ডিল করো, যেটা একটা বেশি ঘন একটা কম, একটা লেস মোর স্টিকি, লেস টেন্ডস টু বি ফ্লো, সেটাকে সেল সাইডে রাখা ভালো। কারণ পাইপলাইন টিউব দিয়ে আমরা ফ্লোটা কন্টিনিউস রাখার চেষ্টা করব, সেই নাহলে আমার কি হবে, মোর ভিসকাস ফ্লুইড যদি তুমি টিউবের মধ্যে দিয়ে দাও, তাহলে হবে কি তোমার অনেক বেশি পাম্পিং পাওয়ার লেগে যাবে, প্রেসার ড্রপও বেশি হবে। সো এটা একটা ক্রাইটেরিয়া ডিজাইন চিন্তা করতে পারো। হিট ট্রান্সফার রেট যত বেশি হবে তত ভালো হিট এক্সচেঞ্জার হবে, সোজা কথা। ম্যাক্সিমাম হিট ট্রান্সফার রেট এত, কিন্তু এটা তো অ্যাচিভেবল না, বাট এটা যত কাছাকাছি যাওয়া যায়। সো তুমি অ্যাটলিস্ট এটা ক্যালকুলেট করে সেখান থেকে বের করে আনতে পারো। কস্ট কম থাকতে হবে অবশ্যই, কস্ট বেশি হলে কেউ কিনবে না। কোন ধরনের হিট এক্সচেঞ্জার ডিপেন্ড করে সবসময়, যে কাউন্টার ফ্লো সুবিধা, অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, তোমার ইনলেট আউটলেট কোথায়
সবকিছু উপর বেস করে তোমাকে সিলেকশন নিতে হবে। ম্যাটেরিয়ালস অবশ্যই ম্যাটার, লংজিভিটি থাকে এরকম একটা ম্যাটেরিয়াল দিয়ে হিট এক্সচেঞ্জারটা যেন ডিজাইন করা থাকে সেরকম, যেমন স্টেনলেস স্টিল অনেকে ইউজ করে, যদিও কে কম, বাইরের শেলটা স্টেনলেস স্টিল দেওয়া যেতে পারে, কন্ডাক্টিভিটি কম, সো বাইরে হিট লস হওয়ার চান্সটাও কম থাকবে। ভিতরে টিউবগুলো কপার টিউবিং হলে বেটার, যেগুলো মেইনলি হিট এক্সচেঞ্জার সারফেসেস সেইগুলো আর কি। ওয়েটটা ইম্পর্টেন্ট, খুব বেশি ওয়েট সাইজ বেশি হওয়া যাবে না, জায়গার লিমিটেশন আছে। পাম্পিং কস্টটা একটু চেক করে নিতে হবে, যে অপারেটিং একটা হিট এনে তুমি কানেকশন করবা, তোমার পাম্প ইউজ করতে হচ্ছে, কন্টিনিউয়াস আওয়ার চলতেছে, যেমন স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ, বয়লার, ওয়ান টাইপ অফ হিট এক্সচেঞ্জার চলবে কন্টিনিউয়াস, থামার কোনো ওয়ে নাই। হ্যাঁ, ওভারহল হলে সেই ক্ষেত্রে এটা চেঞ্জ করা যায় বা ডিমান্ডের সাথে কম বেশি করা যায়, বাট ইট ইস রানিং ওভার দ্য 24 hours 365 days if there is no any secondary boiler there. সো ওই জিনিসগুলোকে চিন্তা করে কত বিল আসতে পারে সেটা মাথায় রেখেও তুমি সিলেক্ট করতে পারো। তবে এখানে একটা ইস্যু আছে যে ডাবলিং দ্য মাস ফ্লো রেট, দেখা গেছে অ্যানালাইসিস করে যে মাস ফ্লো রেট যদি ডাবল করে দাও ফ্লুইড ফ্লো টিউবে বা শেল সাইডে, ইনিশিয়াল কস্ট কিন্তু অর্ধেক কমায় দেবে, কিন্তু পাম্পিং পাওয়ারটা অনেক বাড়ায় দেবে 8 হিসাবে। সো খুব বেশি মাস ফ্লো রেটেও যে ফ্লো করা যাবে এরকম না, এই জন্য অপটিমাইজেশন ম্যাটার্স। হ্যাঁ, তোমার দুইটা কস্ট, একটা ইনিশিয়াল, একটা রানিং কস্ট। তো সবসময় চেষ্টা করা হয় যে তোমার ইনিশিয়াল কস্টটা একটু বেশি দিয়ে রানিং কস্ট কম রাখতে পারলে লাভ আছে। হ্যাঁ, এটাই হলো, তাহলে আমি পার ইউনিট বিদ্যুৎ আমি কমে পাবো আর কি। যাই হোক, এটা একটা গেল। আর আমাদের রেফারেন্স সেকেন্ড এডিশনের বুক থেকে হিট এক্সচেঞ্জারটা নেওয়া হয়েছে পুরোপুরি এবং খুব সুন্দর ইলাবোরেটলি। রেফারেন্সে অনেক এক্সারসাইজের প্রবলেম আছে, এই রিলেটেড অনেক প্রবলেম, সেই প্রবলেমগুলো ভালো মতো করবা তোমরা, এবং এটা সলিউশন ম্যানুয়াল আছে ওয়েবসাইটে, নামাই নিয়ে দেখতে পারো, বাট ভালো করে প্রবলেমগুলো দেখবা। এই থিওরির বাইরে কোনো প্রবলেম থাকবে না, এই থিওরির মধ্যে যা যা প্রবলেম আমরা করলাম সেটার মধ্যে থাকবে আমাদের প্রবলেমগুলো। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? কারণ নাইলে আমি হিট এক্সচেঞ্জার আজকে শেষ করব। আমাদের ল্যাবে এক্সপেরিমেন্ট 5-6 আছে, আমরা সেখানে এই হিট এক্সচেঞ্জারে ফিজিক্যালি দেখবো কিভাবে এগুলা এক্সপেরিমেন্ট করা যায়, সামনের উইকগুলোতে দেখবো। Anyone have any questions before I go for the next topic? Before I'll go for next topic, any questions? হিট এক্সচেঞ্জার বুঝো নাই বা তোমাদের ফাইনালি অ্যাকসেপ্ট কোশ্চেন এখান থেকে ভেরি মাচ চান্স থাকার, ভেরি মাচ। হ্যাঁ, বলো। আচ্ছা স্যার, আমাদের স্যার মানে ফাইনালে কি আমরা স্যার ম্যাথ বেসড প্রিপারেশন নিয়ে যাবো স্যার, মানে থিওরির চেয়ে ম্যাথ বেশি মানে গুরুত্ব দেবো আর কি? ম্যাথটাই গুরুত্ব বেশি, হ্যাঁ, থিওরি জি স্যার, থেকে জি। ম্যাথটাই Thank গুরুত্ব you. বেশি। জি স্যার। কারণ একটা ডিজাইন প্রবলেম সলভ করাটা আলটিমেট, তবে জি করতে স্যার, গেলে তোমাকে থিওরি জানতে হবে। থিওরিটা জানতে হবে স্যার। জি হ্যাঁ, স্যার, থিওরি থিওরি না কিছু, জানলে তো স্যার ম্যাথ করা যায় না স্যার। হ্যাঁ, এই জন্য থিওরি কিছু থাকবে, তবে রিলেটিভলি কম পোর্শন থাকবে না, একদম জি তা স্যার, না। ঠিক আছে, জি স্যার। আর কোনো কোশ্চেন ওকে। আছে তোমাদের? এমনি এটা বুঝো নাই বা এনিথিং, তো ভালো করে দেখো, তারপরে কোশ্চেন থাকতে পারে, ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে, দেখো। হ্যাঁ, আমরা ফিজিক্যালি যখন ক্লাস জি স্যার। করব বা নেক্সট ক্লাসে কোশ্চেন করবো। তাহলে আমি এটা শেয়ারটা স্টপ করে আমি এটা স্টপ